স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল পেতে চালকদের নির্ঘুম রাত, রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ। এবছর ৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। রাতে প্রথম ফ্লাইট উদ্বোধন। এবারে বিস্তারিত। দেশে টানা ১.৫ মাসেরও বেশি সময় ধরে জ্বালানি সংকট। পেট্রোল, অকটেন আর ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পে দেখা যাচ্ছে কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন। এতে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ান রুবেল হোসেন, কিন্তু রাত গড়িয়ে শুক্রবার সকাল ১০টা, তবুও তেলের দেখা পাননি তিনি। নির্ঘুম রাত কাটিয়ে অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলের জ্বালানির জন্য। রাইড শেয়ার করি, তো রাইড শেয়ার করে আপনার ধরেন আপনার ১৪-১৫ ঘন্টা যদি আমরা পাম্পে দিয়ে দিই, সময়টা দিয়ে দিই, তো আমরা ধরেন আপনার রাইড শেয়ারটা কখন করব? আমরা নিরীহ মানুষ, আমরা এটা করি, আমরা খাই। রুবেলের মতো এমন অনেকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। কখন মিলবে কাঙ্ক্ষিত জ্বালানি জানা নেই কারো। ১২-১৪ ঘন্টার মতো হচ্ছে। হ্যাঁ, এই যে মনে করেন দীর্ঘ সময় ধরে এইভাবেই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতে আসছি। রাত ৮টার সময় এসে দাঁড়াইছি, ১২০০ টাকা আনছিলাম তেলের জন্য, অর্ধেক টাকা রাস্তায় খেয়ে ফেলাইছি। এইটা খাইতে খাইতে খিদা লাগছে, কি করবো? আজকে আমার ছুটির দিন ছিল, আমি রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমি অলরেডি দেখতেছেন ১৩টা ঘন্টা আমি রাস্তায় পড়ে আছি। প্রতিটা পাম্পে যদি তেল থাকে তাহলে এক পাম্পের পরে এতটা চাপ থাকে না। তো প্রতিটা পাম্পে তেল দিলে আমাদেরও দুর্ভোগটা কমে। এই কষ্ট দেখার মতন কেউ আছে? এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি তেলের পাম্পে। লম্বা সময় অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন তাদের মুখে ফুটছে হাসি। রাইতে ৪টা বাজে আসা সিরিয়াল দিলাম, এই মাত্র তেল নিলাম। কি আর বলবো, ঘুম কি জিনিস চোখে নাই, তেল খুবই কষ্ট হইতাছে এখন তেল নিতে। তেল পাওয়ার পরে তো ভালোই লাগতেছে। পাইছি হলো 5:30টায় দাঁড়াইছি, এখন বাজে কটা আপনার 11:30টা। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা কম, তবে তাতেও এমন পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক। প্রতিদিন তেল দিচ্ছি, এই তেল কোথায় যাইতেছে আমরা আর এটা খুঁজে পাচ্ছি না। এখন এমনও গাড়ি আসতেছে, অনেক অনুরোধ করতেছে ভাই তেলটা লাগবেই। যখন তেলটা দিতে যাই বাইকে দেখি 200 টাকার পরে তেল ট্যাঙ্কি থেকে বের হয়ে যাচ্ছে। কোনো তেলের পাম্পে মোটরসাইকেলে ৫০০ টাকা ও ব্যক্তিগত গাড়িতে ২৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। রাজধানীর তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ অপেক্ষমান গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। সবার একটাই প্রশ্ন, কবে কাটবে এই ভোগান্তি? জয়নুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে চলমান জ্বালানি তেল সংকটে ভোগান্তি বেড়েছে। শুক্রবার ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেছে অন্যান্য দিনের চেয়ে বেশি। অনেকেই গতকাল সন্ধ্যা থেকে, আবার কেউ মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। ১০ থেকে ১২ ঘন্টার বেশি সময় লাইনে থাকার কথা জানান অনেকে। ডিপো থেকে জ্বালানি তেল না পাওয়ায় রাজধানী সহ সারা দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। কিছু পাম্পে তেল দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, ফলে দীর্ঘ সময় লাইনে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। এজন্য তাদের অন্য ফিলিং স্টেশনে গিয়ে আবারও লাইনে দাঁড়াতে হচ্ছে। এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে রাত 12:30টায়। এর আগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবছর ৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস সহ বিভিন্ন এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রীদের সুবিধার্থে সৌদি অংশের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে। হজ ব্যবস্থাপনায় ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ সদস্যের মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও ১৫০ শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী হজ যাত্রীদের সেবায় নিয়োজিত হবেন। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে 3 জন এবং সন্দেহভাজন হাম নিয়ে মারা গেছে 2 শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে 127 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে 1115 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3192 জন। তাদের মধ্যে মারা গেছে 37 জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21467 জনে, যাদের মধ্যে মারা গেছে 174 জন। এরই মধ্যে দেশের 61 জেলায় হাম ছড়িয়েছে। এ রোগে আক্রান্ত শিশুদের 83% বয়স 5 বছরের নিচে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে পৌঁছতে ব্যর্থ হলে পদে থাকতে পারবেন না ভাইস চ্যান্সেলররা। শুক্রবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট নিজে পর্যবেক্ষণ করছেন। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম বিশ্লেষণ করে আলাদা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের কথাও জানান তিনি। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস যে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা বলে। ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকম। খুচরা বাজারে বেশ কিছুদিন ধরে সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ সংকট প্রকট। এর সঙ্গে নতুন করে বেড়েছে কয়েক ধরনের সবজির দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের সুযোগে গত 1-2 মাসে ধাপে ধাপে পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। ভোরের আলো ফুটতেই বাজারে হাঁকডাক শুরু হলেও সাধারণ মানুষের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গ্রীষ্ম মৌসুমের সবজি বাজারে আসা শুরু হয়েছে। সাধারণত এ সময় নতুন সবজির দাম কিছুটা বেশি থাকে, আবার শীতের কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দামও বাড়তি। সবচেয়ে বেশি দাম কাঁকরোলের, প্রতি কেজি 160 থেকে 200 টাকা। বেগুন ও শসা 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পটল, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গে 80 টাকা থেকে 120 টাকা। প্রতিটি লাউয়ের দাম বেড়েছে অন্তত 20 টাকা। অবশ্য দাম কম রয়েছে কাঁচা মরিচ ও আলুর। যশোর থেকে যে মালগুলো আসে এই মালগুলোর একটু প্রবলেম। এই লাউ 80 টাকা বেচা লাগতেছে, পটল 140 টাকা, সিম 100 টাকা, কাঁকরোল 160 টাকা, জালি কুমড়া 60 টাকা। নতুন সবজি যখন আমদানি পুরো হয় নাই সেই জন্য একটু দাম, এটা আমদানি হইলেই কমে যাবে। প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তরা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম অনেক চড়া। প্রান্তিক পর্যায়ে যেখান থেকে জিনিস আসে ওইখানে তো দাম কম, কিন্তু এই মাঝখানে যে সাপ্লাই চেনটা ঠিক না করলে কখনোই মার্কেটের দাম কমবে না। আপনি বাজার তদারকি করবেন না বাজার করবেন, দে আর নট অনেস্ট। আমরা কেউই সন্তুষ্ট না। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে আমরা হব না। গত 2 মাসেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। অধিকাংশ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল তেমন একটা নেই। ফলে ক্রেতারাও তাদের চাহিদা অনুসারে বোতলের সয়াবিন তেল কিনতে পারছেন না। সয়াবিন তেল নাই বাজারে, কোনো সয়াবিন তেলের দেয় না কোম্পানিতে। সাপ্লাই একটু শর্ট, কিন্তু ক্রেতারাই বেশি ঝামেলা করে। যার 1 লিটার দরকার সে 10 লিটার কিনতে আছে, এতেই কৃত্রিম ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে। বাজারে সুগন্ধি তথা পোলাওয়ের চালের দাম আরও বেড়েছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সুগন্ধি চাল বাজারে আসতে শুরু করায় দাম কমে, কিন্তু এবার বেড়েছে। চিনিগুড়া তো আপনার অনেক বাড়তি, অনেক। আপনার নতুন সিজনে যদি চাউল উঠে তখন আপনার 110, 60 এরকম থাকার কথা। ওই নতুন চাউলে আপনার 135-37 টাকা, আর পুরান চাউল আপনার 45 টাকার কাছাকাছি লুজটা। প্যাকেট হলো 175 টাকা, অনেক দাম এবার। মাছের বাজারও চড়া। পহেলা বৈশাখ চলে গেলেও ইলিশের ঝাঁজ এখনো কমেনি। ইলিশ মাছের এখন মনে করেন কম পাওয়া যাচ্ছে, কিছু কিছু পয়েন্টে ধরা বন্ধ, তো ওই জন্য মাছের দাম একটু বেশি। কাঁচা ইলিশ যেটা আপনি 1 কেজি ইলিশ মাছ আপনি 3032 কেজি,
আর যেটা আপনি ফ্রিজে রাখা ওটা 2200 টাকা কেজি। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরু 800 এবং খাসি প্রতি কেজি 1300 টাকায় বিক্রি হচ্ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে এবার সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল 9টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মুখলেসুর রহমান সহ অন্যান্য সদস্যরা। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল 58 বছর। শুক্রবার ভোর 6:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। রক্তের প্ল্যাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও 3 কন্যা রেখে গেছেন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর রহমান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। BCS 13তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর 1994 সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। গেল বছরের 25 ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়। এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে। সরকার এখন জুন মাসের জ্বালানি মজুদের চেষ্টা করছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনের সময় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। বিভিন্ন উৎস থেকে আরও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল বিতরণ প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় মানুষ ও ভুক্তভোগীরা। এজন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এটা সরকারি অফিস, অথচ দেখে মনে হবে কোনো রাজদরবার। অফিস কক্ষের সামনেই বসেছে ঘুষের আসর। সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অফিস চলছে এভাবেই। বিছানায় শুয়ে মোবাইলে ঘুষের টাকা চাচ্ছেন তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার কথা, অথচ ক্ষতিগ্রস্ত মসজিদের জন্য টিউবওয়েল নিতে দিতে হচ্ছে টাকা। ঘুষ লেনদেনের বিষয়ে কথা হয় ভুক্তভোগীদের সাথে। তালিকায় নাম থাকলেও টাকা না দেওয়ায় অনেকেই টিউবওয়েল পাননি। যারা পেয়েছেন তাদের গুনতে হয়েছে 20 থেকে 30 হাজার টাকা। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি দিছিল যেমন 25,000 টাকা যেমন দিছে। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো 2-2.5 হাজার টাকা নিছে। টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ
দায়িত্বে আনছি 5 স্টার জিরা থেকে কিনিয়া অফিসে গেছে কইছে যে কিছু টাকা লাগবো খরচ। তালিকাত আছে আমরা হাইছি না, তালিকাত কইছে আমরা আছে আমরা জানি, আমরা ওখানে কইতেছি কলটা কই দিয়ে গেল এই কলের তার খবর হাই না। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে অফিসে পাওয়া যায়নি ওই কর্মকর্তাকে। দেখেন উনি তো আছে, কইলো যে আছে, বলছে ছুটি নিয়ে গেছে অফিসে আইছে না অসুস্থ করে, উনি তো স্টেশনে আছে আমি জানি। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কিতা কইতাম দেখো। এ বিষয়ে জেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই টিউবওয়েল বিনামূল্যে ছিল, প্রত্যেক উপজেলার লোকজনই জানে, কিন্তু সেই হিসেবে সাল্লাবাসীও জানার কথা। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসেনি, লিখিত আসেনি। সাল্লার প্রকৌশলী রাশেদ সাহেব যদি জড়িত থাকে তো উনি এটা নিঃসন্দেহে শাস্তি ভোগ করবেন। দুর্নীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। রাঙামাটির কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল 7টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় ছিলেন ধর্মসিংহ চাকমা। এমন সময় জনসংহতি সমিতির 19-20 জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সাথে গুলিবিদ্ধ হন তার 2 বোন। ঘটনার পর রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ নেতাকর্মীরা। মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া 8 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন পিতা পুত্র সহ 3 জনকে আটকের পর মারধর করেছে স্থানীয়রা। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগস্টে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়াতে। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। সাদা বলের সিরিজ খেলবে তারা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। 15 বছর পর প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। শেষবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল তারা 2011 সালে। সেইবার মাইকেল ক্লার্কের দল 3-0 ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়েছিল। তার আগে অস্ট্রেলিয়া 2006 সালে রিকি পন্টিং নেতৃত্বে 3-0-তে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হাবিবুল বাশারের দলকে হারায়। এবার অস্ট্রেলিয়া 3টি করে ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলবে। বিসিবির ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। 5 জুন প্রথম ওয়ানডে হবার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে সেটি 9 জুন শুরু হবে। পরের 2টি ম্যাচ 11 ও 14 জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ 3টি টি-20 হবে চট্টগ্রামে 17, 19 ও 21 জুন। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান ক্লাব বেলোনিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে অ্যাস্টন ভিলা। ঘরের মাঠ ভিলা পার্কে 4-0 গোলের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উনাই এমেরির দল। ম্যাচের 16 মিনিটে ওলি ওয়াটকিন্সের মাইল ফলক ছোঁয়া 100তম গোলে লিড নেয় ভিলা। এর কিছুক্ষণ পর মর্গান রজার্স পেনাল্টি মিস করলেও সেই আক্ষেপ ভুলিয়ে দেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ডিগনের থ্রোইন থেকে মাত্র 46 সেকেন্ডের ব্যবধানে স্কোরলাইন 2-0 করেন এই আর্জেন্টাইন। বিরতির ঠিক আগে নিজের গোলখরা কাটিয়ে ভিলাকে আরও এগিয়ে দেন মর্গান রজার্স। ম্যাচের শেষ মুহূর্তে এজরি কনসার্ট চতুর্থ গোল করেন। সেমিফাইনালে ভিলার প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেল পেতে চালকদের নির্ঘুম রাত। রাজধানী সহ দেশের অনেক ফিলিং স্টেশন বন্ধ। এবছর ৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। রাতে প্রথম ফ্লাইট উদ্বোধন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।